লাস্ট ক্লাসে আমরা গ্যালভানিক ইফেক্টের এক্সেপশনাল কেস দেখেছিলাম। সেখানে দুইটা এলিমেন্ট কথা বলা হয়েছিল, ক্রোমিয়াম এবং টাইটেনিয়াম। এই দুটো এলিমেন্ট থেকে মূল নোবেল এলিমেন্ট হচ্ছে প্লাটিনাম। গ্যালভানিক ইফেক্ট অনুযায়ী টাইটেনিয়ামকে যদি প্লাটিনাম দিয়ে গ্যালভানিক কাপলিং করা হয় তাহলে মোর অ্যাক্টিভ মেটাল টাইটেনিয়ামের করশন বেড়ে যাওয়ার কথা, কিন্তু আমরা দেখেছি যে মোর অ্যাক্টিভ মেটাল টাইটেনিয়ামের করশন কমে যায়। সো এক্সেপশনাল কেস। ঠিক এরকম এক্সেপশনাল কেস আরো একটা এলিমেন্ট ক্রোমিয়াম শো করে এটা, এবং এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাই নোবেল মেটাল অ্যালয়িং এর মাধ্যমে। নোবেল মেটাল অ্যালয়িং এ আমরা কি করি, প্লাটিনাম খুব অল্প পরিমাণে অ্যাড করি, কারণ প্লাটিনাম দামি জিনিস যত অল্প অ্যাড করতে পারবো তত আমাদের ইকোনমিক্যাল হবে। টাইটেনিয়াম এর সাথে প্লাটিনাম খুব অল্প পরিমাণে অ্যাড করা হয়েছে, ফর এক্সাম্পল 0.2%। এরপরে এই অ্যালয়টা যখন আমি এনভায়রনমেন্টে রেখে দেওয়া হচ্ছে, তাহলে এটা আফটার এক্সপোজার কি হচ্ছে, সারফেস থেকে কম্পোজিশনে 99.8% টাইটেনিয়াম আছে। সো টাইটেনিয়াম প্লাটিনাম থেকে রিলেটিভলি অ্যাক্টিভ, সারফেস থেকে টাইটেনিয়াম ডিফারেন্সিয়ালি ডিজলভ হয়ে যাচ্ছে। ডিজলভ হয়ে গেলে সারফেসে প্লাটিনামের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, প্লাটিনামের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। এবং আলটিমেটলি যেন ব্যাপারটা এরকম হচ্ছে যে এটা একটা অ্যালয়, এই মাঝখানের ভিতরেরটাকে এটাকে অলমোস্ট আমরা টাইটেনিয়াম বলতে পারি, আর সারফেসে এটাকে আমরা প্লাটিনাম বলতে পারি। আফটার এক্সপোজার টাইটেনিয়াম যেটা কিন্তু সরে গেছে। সো এটা যেন এমন ভাবে কাজ করছে যেন প্লাটিনাম টাইটেনিয়াম গ্যালভানিক কাপলিং হচ্ছে। আর গ্যালভানিক কাপলিং হলে আমরা জানি টাইটেনিয়ামের করশন কমে যায়, পরে এই টাইটেনিয়ামের করশন ওই প্যাসিভ রিজিয়নে চলে আসছে, কমে যাচ্ছে। Exposure, titanium is partially dissolved, so platinum engages at the surface, so galvanic coupling তৈরি হয়। শুরুতে কি হয়, করশনটা দ্রুত বেগে হয় কারণ অ্যাক্টিভ স্টেটে থাকে। তারপরে যখন সাফিসিয়েন্ট প্লাটিনাম সারফেসে জমা হয়ে যায় তখন কি হয়ে যায়, স্পন্টেনিয়াস রেফিউশন। এই পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। এখন আজকে আমরা একটা ডাটা দেখবো, টেবিল দেখবো। এখানে দুইটা টেবিলের কথা বলা হচ্ছে। প্রথম টেবিলটা হচ্ছে টাইটেনিয়ামের জন্য, টাইটেনিয়ামের সব টাইটেনিয়াম আছে। টাইটেনিয়ামের সাথে প্রথমটা টাইটেনিয়ামের সাথে কোনো কাপলিং করা হয়নি, পরেরগুলো বিভিন্ন নোবেল মেটাল দিয়ে কাপলিং করা হয়েছে, 0.5%, 0.4% ইত্যাদি, অল্প পরিমাণ। আর পরেরটা হচ্ছে ক্রোমিয়ামের জন্য, যে দুটো অ্যালয় এই আনইউজুয়াল বিহেভিয়ার শো করে, সব ক্রোমিয়াম। প্রথমটা হচ্ছে ক্রোমিয়াম আনকাপলড, হ্যাঁ। আর পরের গুলো ওই একইভাবে এখানেও যেমন কাপলিং করা হয়েছে, টাইটেনিয়াম 0.5% প্লাটিনাম, ক্রোমিয়াম 0.5% প্লাটিনাম আছে, টাইটেনিয়াম 0.4% প্যালাডিয়াম, ক্রোমিয়াম 0.5% প্যালাডিয়াম, এইভাবে। এবং আমরা করশন মেপেছি, করশন রেটটা বলা হয়েছে এমপিওয়াই, মিক্স ব্যারিয়ারে। করশন রেটটা বলা হয়েছে মিক্স ব্যারিয়ারে। আর করসিভ এনভায়রনমেন্ট হিসেবে দুটো এনভায়রনমেন্ট নেওয়া হচ্ছে বয়লিং সালফিউরিক অ্যাসিড, এখানেও বয়লিং সালফিউরিক অ্যাসিড। আর কি, ওই সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেশন দুইটা, একটা হচ্ছে 1% কনসেন্ট্রেশন, একটা 10% কনসেন্ট্রেশন। এখানে একটু বেশি নেওয়া হচ্ছে 20%, 10% আর 20%। আরো বয়লিং HCl নেওয়া হচ্ছে, বয়লিং HCl নেওয়া হচ্ছে একই। আরো একটা এনভায়রনমেন্ট, দুটো এনভায়রনমেন্টের কনসেন্ট্রেশন 3%, 10%, 5%, 10%, একটু 19-20 আছে, পার্থক্য আছে একটু, অলমোস্ট সেম। তারপরে আমরা করশন দেখেছি। দেখো, আমরা প্রথমে এই টাইটেনিয়ামেরটাই দেখি। টাইটেনিয়াম যখন আনকাপলড আছে তখন এই যে দুটো এনভায়রনমেন্ট হলো, কনসেন্ট্রেশন যখন ভিন্ন ভিন্ন, তখন এটাকে আমরা চারটা এনভায়রনমেন্ট হিসেবে বলতে পারি। দেখেন করশন রেট এমপিওয়াই টু হাই টাইটেনিয়ামে, 460, 3950, 242, 4500। যেই এই টাইটেনিয়ামকে অনলি 0.5% প্লাটিনাম দিয়ে কি করা হলো, তোমার কাপলিং করা হলো, তার মানে টাইটেনিয়াম হচ্ছে তাহলে 99.5%, আর 5% হচ্ছে 0.5% হচ্ছে প্লাটিনাম। করশন অফ টাইটেনিয়াম drastically decreased to 248, 3, 120। এটার কনসেন্ট্রেশন বেশি বলে করশন রেট একটু বেশি আছে। সো ড্রাস্টিক্যালি ডিক্রিজ। ঠিক তেমনি শুধু প্লাটিনাম না,
অন্যান্য যখন টিটেনিয়াম থেকে অন্যান্য রিলেটিভলি নোবেল মেটাল নেওয়া আছে সেখানেও কমে গেছে, আনকাপল থেকে ড্রাস্টিক্যালি রিডিউসড। ঠিক ক্রোমিয়াম দেখো, ক্রোমিয়ামে আরো বেশি ড্রাস্টিক্যালি রিডিউস করেছে, এখানে 460 থেকে 2-3 এসছে, 3960 থেকে 45 এসছে। আর এখানে দেখো 10⁵ থেকে 3-1 এসছে ক্রোমিয়ামের ক্ষেত্রে। আর এই ডি, এখানে ডি মানে হচ্ছে ডিজলভ, মানে আর কিছু অবশিষ্ট ছিল না। যে ক্রোমিয়ামটা নেওয়া হয়েছিল এই 20% সালফিউরিক অ্যাসিড একদম ডিজলভ হয়ে গেছে, কোনো অবশিষ্ট নেই, সেজন্য ডি। আর এখানে 2.5 × 10⁴, তার মানে ওই 10⁵ এর কাছাকাছি, 2 × 10⁵ এর কাছে, এখানেও ডিজলভ হয়ে গেছে। আর 10⁵ থেকে কি 1 তে আসছে, আর এখানে 460 থেকে 1 তে আসছে। সো more drastically reduced হচ্ছে ইন কেস অফ ক্রোমিয়াম, এখানে এরকম খুব বেশি কমে গেছে। তাহলে আমরা এই কার্ভ থেকে প্রথমে যেটা আমাদের কনসেপ্ট ছিল এগেইনস্ট দ্য ন্যাচারাল করেশন থিওরি, তার যে অপোজিট অ্যাটিটিউড শো করে টিটেনিয়াম আর ক্রোমিয়াম, সেটা আমরা এই ডাটা থেকে পাচ্ছি। আরেকটা কি পাচ্ছি, আরেকটা ফার্স্ট হচ্ছে যে সেই ইনফরমেশন পাচ্ছি যে আনইউজুয়াল বিহেভিয়ার হয়, সেটা পাচ্ছি। সেকেন্ড ইনফরমেশন সেটা হচ্ছে প্লাটিনাম যখন টিটেনিয়ামকে যখন প্লাটিনামের সঙ্গে কাপলিং করা হচ্ছে তখন এখানে কমে হচ্ছে 2, আর প্লাটিনাম থেকে টিটেনিয়ামকে যখন গোল্ডের সঙ্গে কাপলিং করা হচ্ছে কমে হচ্ছে 3। তার মানে টিটেনিয়ামে বেশি, প্লাটিনামে বেশি কমে যায় গোল্ড থেকে। এখানে প্লাটিনামের সঙ্গে কাপলিং করে 3, আর গোল্ডের সঙ্গে কাপলিং করে সম্ভবত এটা 9, বুঝতে পারছি না, এটা অস্পষ্ট। মানে কনসেপ্টটা এই, গোল্ডের সঙ্গে কাপলিং করলে যত কমে, প্লাটিনামের সঙ্গে কাপলিং করলে তার থেকে বেশি কমে। দেখি এইদিকে কি আছে, এই যে এই সাইডটা আরো বেশি প্রমিনেন্ট। দেখো, গোল্ডের সঙ্গে কাপলিং করলে 600, আর প্লাটিনামের সঙ্গে কাপলিং করলে অনলি 3। গোল্ডের সঙ্গে কাপলিং করে এখানে ডিজলভ হয়ে গেছে বলছে, আর হচ্ছে প্লাটিনামের সঙ্গে কাপলিং করলে অনলি 1। সো এখানে যে ট্রেন্ডটা সেটা হচ্ছে কম্পারিজন অফ কাপলিং বিটুইন গোল্ড এন্ড প্লাটিনাম। দুই ক্ষেত্রে আমরা দেখছি প্লাটিনামের সঙ্গে কাপলিং করলে করেশন কমার রেটটা অনেক বেশি দেন দ্যাট অফ গোল্ড। এর কারণ হিসেবে মডার্ন থিওরি অনুযায়ী তোমরা কি কোনো কিছু বলতে পারো? মডার্ন থিওরি কনসেপ্টে আমি পড়েছি, লাস্ট 1-2 ক্লাসে পড়া হয়েছে। জি স্যার, যে প্যাসিভিটি আর কি, H2 for platinum is greater than IOH2 for gold। এইটা যে কারণে আমরা ওই যে একটা কার্ভ দেখেছিলাম, এটা জিঙ্কের কার্ভ ছিল, হ্যাঁ, এটা গোল্ডের কার্ভ ছিল, এটা হাইড্রোজেন ছিল, এটা গোল্ড ছিল, এটা ছিল প্লাটিনাম, তাই না? যখন গোল্ডেন কাপলিং করা হচ্ছিল জিঙ্কের সাথে তখন এটা ছিল আই করেশন জিঙ্ক গোল্ড, জিঙ্কের নিচে আন্ডারলাইন। আর যখন প্লাটিনামের সঙ্গে কাপলিং করা হচ্ছিল তখন এটা ছিল আই করেশন জিঙ্ক প্লাটিনাম, জিঙ্কের নিচে আন্ডারলাইন। হ্যাঁ, পার্থক্যটা কি বলা হয়েছিল? পার্থক্যটা হচ্ছে এই বলা হয়েছিল যে IOH2 platinum is greater than, এটা হচ্ছে IOH2 platinum for platinum, আর এটা হচ্ছে IOH2 for gold। এই কারণেই প্লাটিনামের জন্য বেশি তোমার রিডাকশনটা পাওয়া যায়। এটা হচ্ছে সেকেন্ড ইনফরমেশন। থার্ড ইনফরমেশনটা হচ্ছে এরকম, এই জায়গায় কত 460 থেকে 2-3 আসছে, এই 242 থেকে 2-3 আসছে, আর এই জায়গায় কি হচ্ছে 10⁵ থেকে 2-3 আসছে, এত বড় ফিগার থেকে 2-3 আসছে। সো মোর ইমপ্রুভমেন্ট আমরা কোথায় পাচ্ছি?
In case of titanium or in case of chromium, corrosion কমে যাচ্ছে কোন ক্ষেত্রে বেশি? যখন টিটেনিয়ামকে মোর নোবেলের সঙ্গে কাপলিং করছি তখন সেখানে হচ্ছে 460 থেকে 2-3 আসছে, আর এখানে 10⁵ থেকে 2-3 আসছে। কোন ক্ষেত্রে? পরেরটা স্যার প্লাটিনাম। ক্রোমিয়াম, প্লাটিনাম, ক্রোমিয়াম। ক্রোমিয়াম স্যার। এর কারণটা হচ্ছে 3 নম্বরের কারণটা হচ্ছে ক্রোমিয়াম টিটেনিয়াম থেকে বেশি অ্যাক্টিভ। সো বিফোর কাপলিং, যদি উইদাউট কাপলিং আমি রাখি তাহলে ক্রোমিয়ামের করোশন অনেক বেশি টিটেনিয়াম থেকে। এই জন্য যে বিফোর কাপলিং সেটা অনেক বেশি, সেখান থেকে এবারে যখন এফেক্ট দেখাচ্ছে এফেক্টটা একই রকম চলে আসছে, এখানেও কমে আসছে 2-3, এখানেও কমে আসছে 2-3। সো এর কারণ হচ্ছে ফ্রি অ্যাসিডে আনকাপল অবস্থায় ক্রোমিয়ামের করোশন টিটেনিয়াম থেকে অনেক বেশি, সেই জন্য। যাই হোক, সামারিতে আমরা 3টা ইনফরমেশন পেলাম। একটা হচ্ছে ক্রোমিয়াম, একটা ইনফরমেশন আগের দিনে পেয়েছি, ক্রোমিয়াম এবং টিটেনিয়াম হচ্ছে এমন দুটো মেটাল যারা নর্মাল গ্যালভানিক ইফেক্ট থেকে একটু না পুরোপুরি অপোজিট নেচার শো করে। আর হচ্ছে সেকেন্ড ইনফরমেশন হচ্ছে যে এই যে নোবেল মেটাল অ্যালয়িং যে কনসেপ্টটা আমরা ব্যবহার করে আমরা কি করোশনকে কমিয়ে আনি। নোবেল মেটাল অ্যালাইনমেন্ট মাস্ট হ্যাভ হায়ার কারেন্ট ডেন্সিটি ফর হাইড্রোজেন রিঅ্যাকশন, প্লাটিনাম, প্যালাডিয়াম, রোথিনিয়াম নাকি আর ইসটা কি আমি জানি না। যাই হোক, এইগুলার হাইড্রোজেন ইভলিউশন বা এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি বেশি, সেই জন্য যখন টিটেনিয়াম বা ক্রোমিয়ামকে এই সমস্ত এলিমেন্ট দিয়ে কাপলিং করা হয়েছে তখন করোশন বেশি কমে গেছে দেন গোল্ড, সিলভার, although more noble but have lower hydrogen exchange current density, thus are less reactive in reducing corrosion. সেই জন্য সেটা হচ্ছে সেকেন্ড ইনফরমেশন। গোল্ডের ক্ষেত্রে আমরা দেখেছি বা সিলভারের ক্ষেত্রে করোশন একটু অতটা কমে না, যতটা বেশি পাবে যদি প্লাটিনাম প্যালাডিয়ামের সঙ্গে কাপলিং করি। তার কারণটা কি? কারণ প্লাটিনাম প্যালাডিয়ামের এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি ইজ হায়ার দেন দ্য এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি অফ গোল্ড। এটা। আর থার্ড নম্বরটা কি দেখেছি? থার্ড নম্বরটা দেখেছি যে আমরা দুটা টেবিলে কম্পারিজন করেছি। বাম পাশের টেবিলটা ছিল টিটেনিয়ামের আর ডান পাশের টেবিলটা ছিল ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছি 10⁵ থেকে 1-এ চলে আসছে, মানে 10⁵ চলে আসছে। সো বেশ মোর প্রোনাউন্সড reduction of corrosion is more pronounced for chromium than those with titanium এর সঙ্গে। কারণ কি? ক্রোমিয়াম যখন আনকাপল রাখা হয় তখন মোর র্যাপিডলি করোডেড হয় দেন টিটেনিয়াম ইন অ্যাসিড সলিউশন, সেই জন্য। সো এই সমস্ত অ্যাটিটিউড, এই সমস্ত ইনফরমেশন, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে যে তারা ক্রোমিয়াম টিটেনিয়াম নর্মাল যে গ্যালভানিক ইফেক্ট সেটা শো করে না, তার অপোজিট শো করে, এবং এটাকে আমরা কাজে লাগিয়ে আমরা এটা থেকে অ্যাডভান্টেজ নেই। এবং কাজে লাগানোর পদ্ধতিটাকে বলা হয় নোবেল মেটাল অ্যালয়িং। টিটেনিয়াম, ক্রোমিয়াম শুধু মেটাল দুটো না, তাদের অ্যালয়ও ওই একই অ্যাটিটিউড শো করবে। তাদের অ্যালয়িং মানে মোর দ্যান 50% টিটেনিয়াম থাকবে অথবা মোর দ্যান 50% ক্রোমিয়াম থাকবে। ক্যান বি প্রোটেক্টেড ইন অ্যাসিড সলিউশন বাই দিস টেকনিক। এই টেকনিকের মাধ্যমে, টেকনিকটার নাম কি? নোবেল মেটাল অ্যালয়িং। এবং এই যে নোবেল মেটাল অ্যালয়িং, এই যে কনসেপ্টটা, ভেরি ইম্পর্টেন্ট নোট, এটা is completely contrary to the classic corrosion theory. Classic corrosion is a theory, তার সাথে completely এটা উল্টা, entirely এটা contrary। এবং এই উল্টা বলেই এটাকে আমরা কিছু সুবিধা নেই। এরকম যদি কোশ্চেন থাকে, নোবেল মেটাল অ্যালয়িং concept is completely contrary to classic corrosion theory, explain with example and necessary figure, তাহলে তোমাকে গতকাল থেকে আজ পর্যন্ত যে কথাগুলো বললাম এই কথাগুলো তোমাকে সুন্দরভাবে বলতে হবে, ওই ছবিগুলো ড্র করতে হবে, এবং ফাইনালি তোমাকে এই কনক্লুশনে আসতে হবে। এবং এক্সাম্পল হবে টিটেনিয়াম এবং ক্রোমিয়াম। নোবেল মেটাল অ্যালয়িং শেষ। এইবারে আরেকটা গ্যালভানিক এফেক্ট দেখবো,
আমরা এর আগে যে গ্যালভানিক ইফেক্ট দেখেছিলাম, যেমন জিঙ্ক আর প্লাটিনামেরটা দেখেছিলাম, এখানে এখানে জিঙ্কের অক্সিডেশন কার্ভ ছিল, তারপরে উইদাউট কাপলিং এ এটা ছিল হাইড্রোজেনের রিডাকশন কার্ভ। সো উইদাউট কাপলিং এ এটা ছিল করেশন উইদাউট কাপলিং। তারপরে কি করা হয়েছিল, তারপরে আমরা প্লাটিনামের সাথে কাপলিং করলাম, প্লাটিনামের সঙ্গে কাপলিং করলাম। সো এইটা হচ্ছে হাইড্রোজেন রিডাকশন প্লাটিনাম। তারপরে এই দুটো রিডাকশন কার্ভ ড্র করলাম, রিডাকশন কার্ভটা এখান দিয়ে গেল, রিডাকশন কার্ভটা এখান দিয়ে গেল। সো রিডাকশন কার্ভটা এটা হচ্ছে জিঙ্কের অক্সিডেশন কার্ভ, সেখানে কোনো প্লাটিনাম কার্ভ আমরা ড্র করিনি আগে কোনো প্লাটিনামের কার্ভ ড্র করিনি, শুধু জিঙ্কের কার্ভ ড্র করেছিলাম। সো টোটাল রিডাকশন কার্ভ এটা মিট করলো এখানে। সো এইটাকে আমরা বলেছিলাম, এইটা ছিল আই করেশন জিঙ্ক, আর এটা ছিল আই করেশন জিঙ্ক হাইফেন প্লাটিনাম, তাই না? আমি বলেছিলাম যে আই করেশন প্লাটিনাম কি হবে, আই করেশন প্লাটিনাম এটা কি হয়েছে, এটা বেড়ে গেছে। আর আই করেশন প্লাটিনাম এটা কমে যাবে, হ্যাঁ, এটা কমে আসবে, কমে এসে কোথায় যাবে, কমে আসাটা আমি বাম দিকে লিখি, বাম দিকে আসবে, তাহলে আই করেশন জিঙ্ক প্লাটিনামের নিচে হাইড্রোজেন। এই কিন্তু এটা দেখানো যায়নি আমাদের, ঠিক আছে, কারণ এটা দেখাতে গেলে কি করতে হবে, প্লাটিনামটা দেখাতে গেলে কি করতে হবে, এনিবডি? ওটার জন্য অক্সিডেশন কার্ভ আবার রাখতে হবে। প্লাটিনামের অক্সিডেশন কার্ভ আবার রাখতে হবে, সেটা তো আমরা আঁকিনি। আমি বলেছিলাম ওটা আঁকতে গেলে কার্ভটা খুব জটিল হয়ে যাবে। এখানে এই জায়গায় আমরা দুইটা মেটালেরই কার্ভ ড্র করছি। দুইটা মেটাল, যেমন এখানে যেমন একটা জিঙ্কের অক্সিডেশন কার্ভ ড্র করেছি, আর জিঙ্ক হচ্ছে অ্যাক্টিভ আর প্লাটিনাম হচ্ছে নোবেলের অক্সিডেশন কার্ভ ড্র করে দেখবো, এই দুইটার এফেক্টটাই দেখবো। এখানে সেই জিনিসটা করা হচ্ছে। তো এখানে দুইটা মেটাল নেওয়া হয়েছে, এম অ্যান্ড এন, দুইটা মেটাল আছে। এম কে ধরা হয়েছে রিলেটিভলি নোবেল মেটাল এম, আর এন কে ধরা হয়েছে রিলেটিভলি অ্যাক্টিভ মেটাল। তাহলে এম রিলেটিভলি নোবেল মেটাল, তাহলে নোবেল, এবং এই কার্ভে এই দিকে আমরা জানি নোবেল থাকে উপরের দিকে, নোবেল, আর অ্যাক্টিভ থাকে নিচের দিকে, এম হচ্ছে রিলেটিভলি নোবেল মেটাল। তাহলে এম এর অক্সিডেশন কার্ভ হচ্ছে এইটা। সো এই যে দেখো, এম কি হচ্ছে, অক্সিডেশন হয়ে এম প্লাস হচ্ছে। তাহলে এইটা হচ্ছে কি IOM, এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি ফর মেটাল এম, রিভার্সিবল পটেনশিয়াল ফর মেটাল এম। সো এই কার্ভটা হচ্ছে তোমার এম এর অক্সিডেশন কার্ভ। আর একটা কি, এম হচ্ছে রিলেটিভলি নোবেল, আর একটা এন এর অক্সিডেশন কার্ভ ড্র করতে হবে, এন হচ্ছে রিলেটিভলি অ্যাক্টিভ। তাহলে যেহেতু এন অ্যাক্টিভ হলে এম যেখান দিয়ে শুরু হয়েছে তার নিচ দিয়ে শুরু হতে হবে, কারণ নিচটা হচ্ছে অ্যাক্টিভ। এইটা হচ্ছে, এই সলিড লাইনটা হচ্ছে এন এর অক্সিডেশন কার্ভ, এন অক্সিডাইজ হয়ে এন প্লাস হচ্ছে। তাহলে ION এই ভ্যালুটা হচ্ছে এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি ফর এন, আর এই ভ্যালুটা হচ্ছে রিভার্সিবল পটেনশিয়াল ফর এন। তাহলে এম এবং এন, এম উপর দিয়ে যাবে, এন নিচে দিয়ে যাবে, কারণ এন অ্যাক্টিভ, এন নোবেল। এরপরে আর কি ড্র করতে হবে, আমার হাইড্রোজেন ইভোলিউশন কার্ভ ড্র করতে হবে। হাইড্রোজেন ইভোলিউশন কার্ভ ফর মেটাল, এই সলিড লাইনটা, হাইড্রোজেন ইভোলিউশন কার্ভ ফর মেটাল এম। সো এইটা হচ্ছে এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি অফ হাইড্রোজেন ফর মেটাল এম, এটা হচ্ছে রিভার্সিবল পটেনশিয়াল ফর হাইড্রোজেন। সো কার্ভটা এখানে ড্র করা হচ্ছে। এটা হচ্ছে রিডাকশন ফর মেটাল এম, রিডাকশন অফ হাইড্রোজেন ফর মেটাল। আর তাহলে এন এর জন্য একটা রিডাকশন কার্ভ ড্র করতে হবে। এন এর জন্য রিডাকশন কার্ভটা হচ্ছে এই সলিড লাইনটা, এই সলিড লাইনটা। তার মানে এই কারেন্টটা কি, এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি ফর এন,
সো এটা হচ্ছে রিডাকশন কার্ভ। আর রিভার্সিবল পটেনশিয়াল আগের মতোই, যেহেতু দুটোই হাইড্রোজেন, আগের মতোই সেম রিভার্সিবল পটেনশিয়াল। তাহলে আমার কি দাঁড়ালো, আমার দুইটা অক্সিডেশন কার্ভ দাঁড়ালো। একটা হচ্ছে নোবেল মেটাল এম এর অক্সিডেশন কার্ভ, এই সলিড লাইন, আর একটা হচ্ছে অক্সিডেশন কার্ভ অফ অ্যাক্টিভ মেটাল এন, এই সলিড লাইন, আর হচ্ছে রিডাকশন কার্ভ ফর মেটাল এম, এই সলিড লাইন, আর একটা হচ্ছে রিডাকশন কার্ভ ফর মেটাল এন, সরি মেটাল হাইড্রোজেন রিডাকশন কার্ভ ফর মেটাল এম, এই সলিড লাইন, হাইড্রোজেন রিডাকশন কার্ভ ফর মেটাল এন, এই সলিড লাইন। সো এই চারটা সলিড লাইন, এই দুইটা হচ্ছে হাইড্রোজেন রিডাকশন কার্ভ ফর এম এন্ড এন, আর এই দুটো নিচের দুটো সলিড লাইন হচ্ছে অক্সিডেশন কার্ভ ফর মেটাল এম। এখন এরা কে কোথায় মিট করেছে? যখন আমি কাপলিং করে নিই তখন কি হয়েছে, মেটালের অক্সিডেশন কার্ভ আর হাইড্রোজেনের রিডাকশন কার্ভটা মিট করেছে এখানে। এখানে যদি করে তাহলে এই ইন্টারসেকশন পয়েন্ট, এটা কি, এটা হচ্ছে আনকাপলিং অবস্থায় আই করেশন এম, কোনো কাপলিং নেই, হাইপেন দিয়ে আর কিছু নেই, আই করেশন এম, আই করেশন এম, এবং সেটা হচ্ছে লো করেশন। আমি যে লো বলছি এই কারণে যেহেতু আমি এমটাকে নোবেল ধরে নিয়েছি। এম হ্যাজ এ রিলেটিভলি নোবেল করেশন রেট অ্যান্ড লো করেশন রেট, যেটা হচ্ছে ম্যাগনিটিউড হচ্ছে আই করেশন এম, ফিগারে সেটা দেখানো হচ্ছে আই করেশন। তাহলে এইবারে আমি যদি এন এরটা দেখি তাহলে সেখানে কি হবে, নিশ্চয়ই সেটা অ্যাক্টিভ, তাহলে এ থেকে ডাইনে যাবে ইন্টারসেকশনটা, কারণ সেটা অ্যাক্টিভ। সো আমরা দেখি এন এর এই সলিড লাইনটা অক্সিডেশন কার্ভ আর হাইড্রোজেন রিডাকশন কার্ভ, এটা ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এইটা, এটা। সো এইটা হচ্ছে সেই আই করেশন এন। সো এন হ্যাজ অ্যাক্টিভ করেশন পটেনশিয়াল borrowed at a higher rate, I correction n, I correction n, ওইটা ছিল এই জায়গায়, তার থেকে এটা বেশি হয়েছে কারণ এটা অ্যাক্টিভ মেটাল। এইবারে আমি কাপলিং এর ব্যাপারটা দেখি। তাহলে কাপলিং এ আমি দুইটা টোটাল কার্ভ পাব। একটা হচ্ছে দুইটা মেটালের জন্য দুইটা টোটাল অক্সিডেশন কার্ভ। তাহলে দেখো, আচ্ছা রিডাকশন কার্ভটা আগে দেখে নেই, কারণ রিডাকশন কার্ভ আগে আমরা ড্র করেছি। সো রিডাকশন কার্ভ হচ্ছে কোন দুইটা, রিডাকশন কার্ভ হচ্ছে এই একটা রিডাকশন কার্ভ হচ্ছে এইটা, এই দুটো হচ্ছে রিডাকশন কার্ভ। এই উপরে সলিড লাইন দুটো হচ্ছে রিডাকশন কার্ভ। তাহলে এই সলিড লাইন দুইটার কি হবে, রেজাল্টান্ট রিডাকশন কার্ভ হবে কি, একটু উপর দিয়ে যাবে, এই যে একটু উপর দিয়ে গেছে ডটেড লাইন। সো ডটেড লাইন, সেটা এখানে লেখা আছে টোটাল রিডাকশন রেট। সো এই যে দুইটা, এই দুইটা রিডাকশন কার্ভের টোটাল রিডাকশন লাইন উপর দিয়ে যাবে। আর অক্সিডেশন দুটো কার্ভ তো এই দুইটা সলিড লাইন, এই দুটো সলিড লাইনের রেজাল্টান্টটা নিচ দিয়ে যাবে, এই নিচ দিয়ে যাবে। এখন তোমরা যদি প্রশ্ন করো ওইটা উপর দিয়ে গেল এটা নিচ দিয়ে গেল কেন, তার কারণটা খুবই সিম্পল। আমরা যদি কার্ভ ড্র করি, এরকম কার্ভ ড্র করি, এটা জিরো লাইন, এটা জিরো লাইন, হ্যাঁ, একটা আমি বলেছিলাম যে এটা যদি y সমান 1 হয়, y সমান 1 হয়, এটা যদি y সমান 2 হয়, y সমান 2 হয়, তাহলে রেজাল্টান্ট হবে y সমান 3, y সমান 3। এইটাকে আমরা যদি বলি রিডাকশন, তাহলে অক্সিডেশনটা জিরোর নিচে থাকবে। তাহলে অক্সিডেশনের একটা হচ্ছে y সমান -1, আর একটা হচ্ছে y সমান -2। তো রেজাল্টান্ট কি হবে, রেজাল্টান্ট হবে y সমান -3। তাহলে ওইটা উপরে যাবে আর এটা নিচে আসবে, কারণ দুইটা অপোজিট ডিরেকশন, একটা রিডাকশন আর একটা অক্সিডেশন। সেই জন্য রিডাকশনটা উপর দিয়ে গেছে আর অক্সিডেশনটা নিচে দিয়ে যাবে। সো নিচে দিয়ে যাচ্ছে, এই যে এই দুইটার টোটাল অক্সিডেশন হচ্ছে এই ব্রোকেন লাইন। সো এটাকে লেখা হচ্ছে, এই যে ব্রোকেন লাইনটা হচ্ছে টোটাল অক্সিডেশন রেট। তাহলে আমার এখন আর দুইটা অক্সিডেশন লাইন নাই, দুইটা রিডাকশন লাইন নাই, পরিবর্তে আমার একটা টোটাল অক্সিডেশন লাইন আছে আর একটা টোটাল রিডাকশন লাইন আছে। এই দুটো মিট করছে কোথায়, এই দুটো মিট করছে এই জায়গায়। এটা আরো ক্লিয়ারলি বোঝানো যেত যদি আমি এই দুটোকে মানে এই গ্যাপটাকে আরো বাড়িয়ে দিতাম। তো যাই হোক, দেখা যাচ্ছে এই জায়গায়। এখন এইটা হচ্ছে টোটাল ইন্টারসেকশন পয়েন্ট যেখানে আমরা আছি, এবং তোমার হাইপোথিসিস সেকেন্ড অনুযায়ী এই সেই পয়েন্ট যে পয়েন্টে টোটাল ইলেকট্রন ইভলিউশন এন্ড টোটাল ইলেকট্রন অ্যাবজর্পশন শুড বি ইকুয়াল। কিন্তু এখানে ঘটনাগুলো দুই জায়গায় ঘটবে। কি কোথায় কোথায় ঘটবে, একটা হচ্ছে এম এরকম আছে,
এম এর গাছ এম ডিজলভ হবে, আবার এম এর গাছ দিয়ে হাইড্রোজেন বেরোবে, আর একটা এন আছে, এন ডিজলভ হবে, বেরোনো মানে হচ্ছে ইলেকট্রন অ্যাবজর্ব হওয়া, আর ডিজলভ হওয়া মানে ইলেকট্রন ইভলভ হওয়া। এই দুটা আলাদা আলাদা রিয়াকশন মিলে কি হবে, টোটাল ইলেকট্রন ইভলিউশন ইকুয়ালস টোটাল ইলেকট্রন অ্যাবজর্পশন, সেইটা এখানে দেখা যাবে একসঙ্গে। আমি যদি আলাদা আলাদা ভাবে বের করতে চাই যে এম এর কি পরিমাণ করেশন হবে, এন এর কি পরিমাণ করেশন হবে, তাহলে আমাকে করতে হবে যে এই যে ইন্টারসেকশন পয়েন্ট আমরা পেলাম, এই ইন্টারসেকশন পয়েন্টটাকে পিছনে ব্যাক করাতে হবে। ব্যাক করিয়ে ওই যে দুইটা অক্সিডেশন কার্ভ আছে, একটা এম এবং একটা এন, এই দুটো অক্সিডেশন কার্ভের কোথায় মিট করে সেটা দেখাতে হবে। সেই ফাইনালি রেজাল্টান্ট যে ইন্টারসেকশনটা, সেই লাইনটাকে ব্যাক করানো হচ্ছে, ব্যাক করানো হচ্ছে। ব্যাক করাতে করাতে আমরা কোথায় যাচ্ছি, ব্যাক করাতে করাতে আমরা একটা পয়েন্ট পাচ্ছি, এই যে এই এন প্রথমে মিট করছে কাকে, এটা ব্যাক করাতে গেলে প্রথমে মিট করে এই সলিড লাইনটাকে। এই সলিড লাইনটা কি, এন এর অক্সিডেশন কার্ভ, সেটা কোথায় মিট করছে, এই জায়গায় মিট করছে, এই যে অক্সিডেশন কার্ভটা মিট করছে। সো মিট যেখানে যদি করে, তাহলে এইটাকে আমরা কি বলবো, আই করেশন এম হাইফেন এন। তাহলে কি হচ্ছে, আই করেশন এন, আই করেশন, আমি এটা শেষ করে নেই। আই করেশন এনটা কোথায় ছিল, যখন আনকাউপেলড, তখন আই করেশন এনটা ছিল এখানে। এখন তাদের টোটাল রিডাকশন এবং অক্সিডেশন যেখানে মিট করেছে, সেটা হচ্ছে ফাইনাল ইন্টারসেকশন পয়েন্ট। সেই ফাইনাল ইন্টারসেকশন পয়েন্ট থেকে আমি ইন্ডিভিজুয়াল কেসগুলো দেখতে চাই, তাহলে ওই ফাইনাল ইন্টারসেকশন পয়েন্টটাকে এক্সট্রাপোলেট করতে হবে আমি লেফট সাইডে, রাইট সাইডে। রাইট সাইডে কোনো কার্ভ নেই, কার্ভগুলো আছে লেফট সাইডে। তো লেফট এই ইন্টারসেকশন কার্ভের এখানে হচ্ছে অক্সিডেশন কার্ভ এখানে মিট করছে, এখানে এন এর অক্সিডেশন কার্ভ যেহেতু, তাহলে এন এর নিচে আন্ডারলাইন এম হাইফেন এন। তাহলে কি হলো ব্যাপারটা, যখন আনকাপেলড ছিল তখন এন এর করেশন ছিল আই করেশন এন, আর যখন কাপলিং হলো তখন এন এর করেশন হলো আই করেশন এম হাইফেন এন। কোন দিকে কি হলো, ডাইনে শিফট করলো। ডাইনে শিফট করা মানে কি, করেশন বেড়ে গেল। কেন বেড়ে গেল, কারণ এনটাকে আমরা অ্যাক্টিভ মেটাল ধরেছি, অ্যাক্টিভ মেটালকে নোবেল মেটালের সঙ্গে কাপলিং করলে তার করেশন বেড়ে যায়। সো এই করেশনটা বেড়ে গেছে এই ফিগার থেকে। এটাকে বলা হচ্ছে করেশন রেট অফ এমটা আগে বলা হচ্ছে অবশ্য, ঠিক আছে। করেশন রেট অফ এম মেটাল ডিক্রিজেস টু এত, এটা পরে বলছি, এটা আগে আমি এটা বলেছি। এন্ড ইনক্রিজেস অফ এন টু আই করেশন এম এন, এটা বেড়ে যে এখান থেকে এইটা এখান থেকে যে বেড়ে যে কোথায় হলো, এই যে আই করেশন এম এন, এই যে এতটুকু শিফট হলো, যে শিফট এতটুকু বেড়ে গেল, ডান সাইডে চলে গেল। এবং এতটুকু এখানে এতটুকু দেখালে, যেহেতু লগ স্কেল, এটা অনেক বড়। হ্যাঁ, কে একটু কোশ্চেন করছিল, বলো। স্যার এই জায়গাটা একটু মানে কনফিউজ লাগছে, যে রেজাল্টেন্ট দুটা কার্ভ যে মিট করলো যে পয়েন্টটা, সেটা থেকে যে আমাদের আরেকটা যে কার্ভের উপর, আরেকটা যে প্লটের উপর চলে গেল, ওটা কিভাবে স্যার শিফট করলো? মানে দুটা কার্ভ তো আলাদা, তো লেফটেও যদি শিফট করে তাহলে তো ওই যে কার্ভের উপর পয়েন্টটা ছিল সেই কার্ভের উপরই থাকার কথা না? এটাকে যদি আমি ওই সেই জন্য আগের দিনে ওই যে আমি ইচ্ছাকৃতভাবে ভুল কার্ভ ড্র করেছিলাম, ওইভাবে যদি ভুল কার্ভ ড্র করি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। ওর প্রশ্নের উত্তরটা কি কেউ দিতে পারবে, বা ওর কোশ্চেনটা কি কেউ বুঝেছ? এনিবডি, কেউ কি বুঝেছ ওর কোশ্চেনটা? নো আনসার। বুঝো নাই, কেউ বোঝনি? না মনে হয় স্যার। এটাকে আগের দিনে বুঝিয়েছিলাম।
এম কার্ভ এখান দিয়ে যাচ্ছে, দিস ইজ বলা হচ্ছে এম সমান এম প্লাস। তারপরে তার দিয়ে যাচ্ছে হচ্ছে এইটা হচ্ছে আই কারেকশন, আই কারেকশন সি লিখলাম এম, তারপর এন যাচ্ছে আরো নিচে দিয়ে, এম যাচ্ছে আরো নিচে দিয়ে, এটা হচ্ছে এন থেকে এন, সরি এন, এন থেকে এন প্লাস, আর এর কাটতে যাচ্ছে এখানে দিয়ে, this is irreversible, irreversible hydrogen। তাহলে এটা এম আর এইটা হচ্ছে আই কারেকশন এন, আই কারেকশন এন। অক্সিডেশন কার্ভ দুটো হচ্ছে এইটা একটা, আর একটা হচ্ছে এইটা। এই দুটো অক্সিডেশনের রেজাল্টান্ট হবে, আমি দূর দিয়ে ড্র করবো, কাজ দিয়ে না, কিন্তু ইনফ্যাক্ট খুব কাজ দিয়ে যাবে, এটা লগ স্কেলে, লগ আই। আমি দূর দিয়ে যদি ড্র করি, এটা কি বলো, এটা কি কার্ভ? এটা রেজাল্টেন্ট অক্সিডেশন কার্ভ। রেজাল্টেন্ট অক্সিডেশন কার্ভ, টোটাল অক্সিডেশন বলা হচ্ছে ওখানে, টোটাল অক্সিডেশন। আর রিডাকশন কার্ভ যদি ড্র করি, ওটাও দূর দিয়ে করি, দূর দিয়ে করা কিন্তু ভুল, স্কেল অনুযায়ী দূর দিয়ে হয় না, এটাও দূর দিয়ে করি। এটা কি টোটাল রিডাকশন, টোটাল রিডাকশন কার্ভ। সো ইন্টারসেকশন পয়েন্টটা কোথায়? ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় ইন্ডিভিজুয়াল আমি এম এরও রেজাল্ট পাবো না, ইন্ডিভিজুয়াল এন এরও রেজাল্ট পাবো, কিন্তু টোটাল রেজাল্টটা হচ্ছে কি এখানে কি, যে টোটাল বলি আই কারেকশন টোটাল বলা যাবে, আই রিডাকশন টোটাল। তার মানে এই যে পরিমাণ অক্সিজেন ইভলভ হচ্ছে কারেকশনের মাধ্যমে, সেই পরিমাণ অক্সিজেন অ্যাবজর্ব হচ্ছে রিডাকশনের মাধ্যমে। কিন্তু এম এর কি হচ্ছে, এন এর কি হচ্ছে, ইন্ডিভিজুয়ালি আমরা জানতে পারবো। জানার জন্য আমাকে কি করতে হবে, এইটাকে এক্সট্রাপোলেট করতে হবে, যেহেতু বাকি কার্ভগুলো লেফট সাইডে আছে, রাইট সাইডে থাকলে রাইট সাইডে এক্সট্রাপোলেট, লেফট সাইডে এক্সট্রাপোলেট, লেফট সাইডে এক্সট্রাপোলেট করলে এই যাচ্ছে। এখন এবার আমি ইন্ডিভিজুয়াল জানতে চাচ্ছি, ইন্ডিভিজুয়াল কি, এম এর কি হচ্ছে, এন এর কি হচ্ছে। যখন আমি এই রেজাল্টটাকে এক্সট্রাপোলেট করছি, এই প্রথমে মিট করছি এই জায়গায়, এটা কি এন এর কার্ভ। সো এই এন এর কি অক্সিডেশন কার্ভ। সো এই পয়েন্টটা কি, তাহলে এই পয়েন্টটা বলো এনিবডি, এই পয়েন্টটা কি হবে, এন এর অক্সিডেশন কার্ভকে মিট করছে এখানে, তাহলে এই পয়েন্টটা কি হবে, এন এর কোরেশন, এন এর কারেকশন। আমি হোয়েন কাপল, তাই তো, তাহলে আমি এটাকে কি লিখবো, আই কারেকশন এম হাইফেন এন আন্ডারলাইন এন, তাই না? সো কি হলো, আনকাপেলড অবস্থায় এন এর কারেকশন ছিল এই জায়গায়, সে কি করলো, আর একটু ডাইনে শিফট করে গেল, তার মানে কি বেড়ে গেল। সো এখান থেকে বেড়ে যে এখানে গেল, এখান থেকে বেড়ে যে এখানে গেল, এতক্ষণ আমি সেটাই বোঝাই। আর কি হলো, এবার এম দেখবো। সো এম এখনো মিট করিনি, সো ব্যাকে যাচ্ছি, এম কে মিট করলো এখানে, সো এইটা, সো এম এর অক্সিডেশন কার্ভকে মিট করলো এখানে, তাহলে এটা কি হবে, এনিবডি, আই কারেকশন এম আর কি এম এন আন্ডারলাইন কার নিচে, এম এর নিচে আন্ডারলাইন, এম এর নিচে এন এর নিচে আন্ডারলাইন। তাহলে আনকাপেলড অবস্থায় এম কোথায় ছিল, এম ছিল কোথায়, এইটা না,
হ্যাঁ, এইটা ছিল এম। আই পারেশন এন, এন এখানে ছিল, আর এম এটা এম ছিল, এটা এম। তো কি হলো, এম মন নোবেল তার পারেশনটা কমে যে এখানে চলে আসে। এই জিনিসগুলো এখন এই দুটো গায়ে গায়ে যাওয়ার কারণে একটু বুঝতে অসুবিধা হয়। সেই বোঝাটা আমি আগে একদিন একটা ফিগার দিয়ে ফার্স্ট ডায়াগ্রাম এনে বুঝিয়ে দিয়েছি। বলো যে কোশ্চেন করেছে সে তার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? ঠিক আছে, হ্যাঁ। তুমি বোঝার জন্য নিজে 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 কাঠগুলো এরকম দূরে দূরে ড্র করে আগে বুঝে নিবা। কিন্তু পরীক্ষার খাতায় ওই দিন ওই যে কৌশিক কোশ্চেন করছিল, পরীক্ষার খাতায় এটা ড্র করবো না এটা ড্র করবো, এটা ড্র করলে ভুল হবে, কারণ অ্যাকর্ডিং টু স্কেল এত দূর দিয়ে যায় না, একটা লগ স্কেল কাজ দিয়েই যায়। সো এটা রাইট, এটা রাইট। তাহলে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাকে পিছনে এক্সট্রাপোলেট করতে হবে, এন এর অক্সিডেশন কার্ভকে যেখানে মিট করছে সেইটা হবে আই করশন এম এন, এন এর নিচে আন্ডারলাইন। সো এন এর করশন বেড়ে গেল কারণ এন অ্যাক্টিভ, আর আরো ব্যাকে নিয়ে গেলে এম কে মিট করবে, সেটা হবে আই করশন এম এন। সো এম এর করশন এখান থেকে কমে এখানে আসলো কারণ এম হচ্ছে নয়, সেইটা এই এখানে বলা হচ্ছে কমে এখানে আসলো, সেটা হচ্ছে নয়। সো ফাইনালি এটা হচ্ছে করশন এম, তারপরে করশন এন আনকাপেলড, আফটার কাপলিং অফ ইকুয়াল এরিয়ার কথা বলা হয়েছে কারণ এরিয়া ইফেক্টে যেত নালিফাই হয়ে যায়। আফটার কাপলিং এম এর করশন কমে এসে এম এন হলো, এই যে এম এর করশন ছিল এখানে, এখান থেকে কমে ওই যে এটাকে এক্সট্রাপোলেট করা হচ্ছে, কমে এখানে চলে আসলো। আর এন এর করশন কি হলো, এন এর করশন বেড়ে যেয়ে ওখানে গেল, এন এর করশন এখানে ছিল, এখান থেকে বেড়ে এখানে গেল। তো এটাই আমাদের শেষ। নতুন চ্যাপ্টার ধরবো ভেবেছিলাম, একটু ধরে নেই আমি একটু একটু। তোমার এর পরে ক্লাস কয়টায় ক্লাস আছে আজকে? আচ্ছা ঠিক আছে, 5 মিনিট আমি যদি প্রতিটা ক্লাসে একটু একটু বেশি নেই, 5-7 মিনিট, তাহলে আমার এক্সট্রা ক্লাস নেওয়া লাগবে না। নতুন চ্যাপ্টার করশন প্রিভেনশন, কিন্তু একটা ব্যাকের চ্যাপ্টার। আমরা এতদিন চ্যাপ্টার 10 পড়ছিলাম, এখন করশন প্রিভেনশন চ্যাপ্টার 6 এ চলে গেল। আমরা করশন প্রিভেনশন, যে করশনের 8 টাইপস অফ করশন এবং এর বাহিরে ব্লিস্টারিং, হাইড্রোজেন অ্যাটাক যে পড়েছি, যেটা 8 টাইপস এর বাহিরে, সবগুলো করশন পড়ার সময় আমরা তার প্রিভেনশন মেথড, ওই করশনের প্রিভেনশন মেথড আমরা পড়ে এসেছি। এরপরে কোনো একটা সার্ভিস কন্ডিশনে কোনো একটা পার্টিকুলার করশন হয় না, একাধিক টাইপের করশন, তখন আমাকে কিছু জেনারেল প্রিভেন্টিভ মেজার নিতে হবে। সেই জেনারেল প্রিভেন্টিভ মেজার গুলো আমরা এখানে করবো। এখানে সব করশনকে একসঙ্গে কনসিডার করে কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, আমরা ম্যাটেরিয়াল সিলেকশন করে করতে পারি। মানে ভালো ম্যাটেরিয়াল যে সার্ভিস কন্ডিশন আছে, আমরা চিন্তা করব এই সার্ভিস কন্ডিশনে কোন ম্যাটেরিয়ালটা ভালো করশন রেজিস্ট্যান্স দেয়, আমরা সেটা ইউজ করব। তারপরে আর কিভাবে করতে পারি, ওইটা করার পরে আমাদের এনভায়রনমেন্টকে আমরা চেঞ্জ করে দিতে পারি। যে এনভায়রনমেন্টটা আছে সেখানে আমি কিছু ইনহিবিটর দিলাম বা তার কোনো কিছু কনসেন্ট্রেশন কমিয়ে বাড়িয়ে যদি দিতে পারি, তাহলে করশন রেজিস্ট্যান্স ইমপ্রুভ করবে, করশন কমাবে। আর কি হতে পারে, ডিজাইন করে, যেমন যেখানে আমার ইরেকশন করশন হয় এবং আমার যদি এরকম হয় যে একটা পাইপ আমার এরকম, যে আমাকে পাইপের ভিতর দিয়ে কোনো করসিভ মিডিয়া যাচ্ছে, আমাকে ডিরেকশন 90 ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। এইভাবে চেঞ্জ করলে এই জায়গাটা ইরেকশন করশন সিভিয়ার হয়। আমরা কি করব, এই ডিজাইন কনসিডারেশনটা এখন গ্রাজুয়ালি চেঞ্জ করবো। তাহলে এখানে লিকুইডটা সেখানে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে এখানে টার্বুলেন্স হয়ে তারপরে এখানে ঘুরে খানিক ক্ষয় করে তারপর নিচে নামবে, আর এখানে টার্বুলেন্সটা কম হবে, এখানে সে গ্রাজুয়ালি আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। সো ডিজাইন। আর কি, ক্যাথোডিক অ্যান্ড আয়োনিক প্রোটেকশন, এটা মাঝে মাঝে এসছে, আমি বলেছি পরে বলবো, এখন এই চ্যাপ্টারে আমি ডিটেইলস বোঝাবো ক্যাথোডিক প্রোটেকশন। আর কি, মেটালের উপরে আমরা কোটিংস অ্যাপ্লাই করি, তবে এটা পড়াবো না, এইটাই তোমাদের 3-2 যে চ্যাপ্টারটা সাবজেক্ট আছে সেখানে এখানে এটা ডিটেইলস পড়া। তো এই চারটা আমরা দেখব। ফার্স্ট হচ্ছে ম্যাটেরিয়াল সিলেকশন, একটু মুখস্থের মধ্যে, এই আগের চ্যাপ্টারটা যেমন খুব কনসেপশনাল ছিল, এটা সেরকম। Several metal corrosive combinations to provide the best corrosion resistance. আমরা কি চাই, আমরা চাই সবসময় বেস্ট corrosion resistance চাই। সেজন্য আমাকে চুজ করতে হবে যে সার্ভিস কন্ডিশনে যে এনভায়রনমেন্ট আছে, ওই এনভায়রনমেন্টে সব থেকে ভালো মেটাল কোনটা।
সো মেটালের সাথে করসিভ যে এনভায়রনমেন্ট আছে তার একটা ভালো ম্যাচিং হতে হবে। একই মেটাল, যেমন ফর এক্সাম্পল এই এসএস স্টেনলেস স্টিল আমরা জানি অ্যাটমসফিয়ারিক এনভায়রনমেন্টে ভালো করোশন রেজিস্ট্যান্স দেয়, কিন্তু এট দ্য সেম টাইম আমরা এটাও জানি যে সি ওয়াটারে সেটা ভালো করোশন রেজিস্ট্যান্স দেয় না। তাহলে আমার কি করতে হবে? HCl SS is not a good metal in every environment, কারণ HCl এসে ভালো রেজিস্ট্যান্স দেয় না। সো আমাকে যে এনভায়রনমেন্টে যে মেটাল ভালো করোশন রেজিস্ট্যান্স দেয় সেটাকে আমাকে খুঁজতে হবে, ম্যাচিং করতে হবে, যাতে করে আমরা বেস্ট করোশন রেজিস্ট্যান্স পাই। এবং এইটা কিভাবে কনসিডার করব? আমরা কিভাবে কনসিডার করব? এখন অনেক মেটাল আছে যেগুলো, যেমন এই যে আমরা একটা পড়বো ট্যান্টালামকে বলছে আলটিমেট রেজিস্ট্যান্স। ইন অলমোস্ট এভরি এনভায়রনমেন্ট ইট প্রোভাইডস satisfactory, very satisfactory corrosion resistance, but very, very expensive. সেজন্য আমাকে করতে হবে কি, যে এক্সপেন্সিভ কথাটা মাথায় রাখতে হবে। সেই জন্য ম্যাচিংটা করার সময় আমাকে করতে হবে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ করোশন রেজিস্ট্যান্স আমি পাবো, ঠিক আছে, পেতে হবে, তো ডেফিনেটলি পেতে হবে ফর দ্য লিস্ট অ্যামাউন্ট অফ মানি, কম খরচ করে। হ্যাঁ, তার মানে কি করতে হবে? আমার করোশন রেজিস্ট্যান্স ভালো পেতে হবে, এট দ্য সেম টাইম আমার টাকাটাও যেন কম লাগে, এই চিন্তা করতে হবে। মুখস্থ করে যদি আমি সব জায়গায় শুধু ট্যান্টালাম দিয়েই যাই, ম্যাক্সিমাম পাবো, কিন্তু আমি অনেক কি হয়ে যাব, মানি লুজ করবো। আরেকজন যে ওয়াইজ ম্যান, যে যার করোশন শক্তি ধারণা আছে, সে সব জায়গায় ট্যান্টালাম দেবে না, কোথাও ট্যান্টালাম দেবে, কোথাও অন্য জিনিস দেবে, কারণ আলটিমেটলি সে আমার থেকে গেইন আসবে। সো আমার মূল মন্ত্র হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ করোশন রেজিস্ট্যান্স ফর দ্য লিস্ট অ্যামাউন্ট অফ মানি ইন অর্ডার টু অবটেইন দ্য বেস্ট করোশন রেজিস্ট্যান্স। এটা হচ্ছে মূল মন্ত্র। তার জন্য এই টেবিলটা একটু পুরোটা মুখস্থ করার দরকার নেই, কতগুলো ইম্পর্টেন্ট জিনিস একটু মুখস্থ রেখো, যে করোসিভ এনভায়রনমেন্টে কোন মেটালটা ভালো করোশন রেজিস্ট্যান্স দেয়। নাইট্রিক অ্যাসিড এনভায়রনমেন্টে দেয় এসএস ভালো করোশন রেজিস্ট্যান্স, কস্টিক এনভায়রনমেন্টে দেয় নিকেল অথবা নিকেল অ্যালয়েজ, হাইড্রোফিলিক এনভায়রনমেন্টে দেয় মোনেল মেটাল, HCl এনভায়রনমেন্টে দেয় হ্যাস্টোলাইন মেটাল, এবং সো অন। দেখো অ্যালুমিনিয়াম দেয় কোথায়? অ্যাটমসফিয়ারিকে। আমরা যখন প্যারাবোলিক লগারিথমিক পড়েছিলাম অক্সিডেশন রেজিস্ট্যান্স, তখন অ্যালুমিনিয়ামের কথা বলা হয়েছিল যে অ্যাটমসফিয়ারিক এনভায়রনমেন্টে অ্যালুমিনিয়ামটা কেমন হয়ে যায়, অ্যালুমিনিয়ামটা কি হয়ে যায়, এরকম হয়ে যায়, এরকম লিমিটিং পোরশন থাকে। এটা হচ্ছে লিমিটিং ডেনসিটি, আর বাড়ি না। সো এবং এটা খুব থিন, কত আর্মস্ট্রংয়ের নিচে জানা ছিল, বলা ছিল 100 আর্মস্ট্রংয়ের নিচে সম্ভবত, লেস দ্যান 1000 আর্মস্ট্রং, খুব থিন এটা। সো অ্যাটমসফিয়ারিক, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে সবসময়। এটা দেয় টিন কোথায় দেয়? ডিস্টিল ওয়াটার দেয়। টাইটেনিয়াম অক্সিডেশন রেজিস্ট্যান্স, আর আলটিমেট টাইটেনিয়ামটা মনে ট্যান্টালাম, যে কারণে আমরা পরে স্লাইডে পড়বো হিউম্যান বডি যে বোন যখন ফ্র্যাকচার বা কিছু হয়, ট্রান্সপ্লান্ট করতে হয়, চেঞ্জ করতে হয়, তখন সেখানে ওই ট্যান্টালামের বোন দেওয়া হয়, কারণ হিউম্যান বডির ভিতরে যাতে কোনো রকম চেঞ্জ না হয় সেটাকে আমাকে এনশিওর করতে হয়। স্টিল কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এইগুলো ইম্পর্টেন্ট কতগুলো জিনিস, যেমন অ্যালুমিনিয়ামটা, ট্যান্টালামটা একটু মনে রাখবেন, স্টেনলেস স্টিলেরটা মনে রাখবেন, আর যদি একটু বেশি মনে রাখতে পারো তাহলে ভালো। পুরো টেবিলটা মুখস্থ রাখার দরকার নেই। এরপরে হচ্ছে টিন অ্যান্ড টিন কোটিং দিয়েও আমরা করি। সো যেখানে মেটাল অনেক লাগবে, সেখানে আমরা মেটাল ব্যবহার না করে চিপ মেটাল বা টিন একটা এক্সপেন্সিভ জিনিস, চিপ মেটাল ইউজ করে আমরা খরচ কমাই কি করে, তার উপরে সারফেসে টিনের কোটিং দিয়ে দেবো, তাহলে চিপার হয়ে গেল, এবং এনভায়রনমেন্ট কার কন্ট্যাক্টে আসছে, সে টিনের কন্ট্যাক্টে আসছে। আর ইউজুয়ালি চোজেন অ্যাজ দ্য কন্টেইনার অর পাইপিং ম্যাটেরিয়ালস ফর ভেরি পিওর ডিস্টিল ওয়াটার। এর আগের স্লাইডে বলা আছে ডিস্টিল ওয়াটারের জন্য টিন ব্যবহার করা হয়। ট্যান্টালামের কথাটা বলা হয়েছে যে in all to most acids at all concentrations, মানে ভেরি, এই জন্য এটাকে আলটিমেট বলা হয়। আলটিমেট কথাটার অর্থ হচ্ছে যা ইউনিক, সব জায়গায় যে ভালো, all concentration of all acids, and is generally used under conditions where a minimal corrosion is required, such as implants in human body between implants situation. Tantalum almost exactly parallel to the corrosion of glass. আমরা জানি গ্লাসের কোনো corrosion নেই, জিরো corrosion। ট্যান্টালামেরটা তার থেকে কম, কিন্তু এক্স্যাক্টলি প্যারালাল, অলমোস্ট কাছাকাছি।
গ্লাসের টাইপ আমি গ্লাস ইউজ করতে পারি না, কারণ গ্লাসের আর একটা বড় ডিমেরিস্ট আছে, সেটা রিটার্ন। ট্যান্টালামের সেই ডিমেরিস্টটা নাই, সো ট্যান্টালাম আমরা ইউজ করি। এই হচ্ছে মেটাল। মেটালের একটা টেবিল দেখানো হলো, মেটাল এবং অ্যালয়ের, এবং দুই একটা সম্পর্কে ইম্পর্টেন্ট সম্পর্কে বলা। এরপরে হচ্ছে মেটাল পিউরিফিকেশন। পিওর মেটাল ভালো নাকি অ্যালয় ভালো অথবা ইমপিওর মেটাল ভালো? বলা হচ্ছে ইন টার্মস অফ corrosion resistance পিওর মেটাল সবসময় ভালো। পিওর মেটাল ইজ মোর corrosion resistant than that containing little amount of impurities। যদি অল্প পরিমাণ ইম্পিউরিটিস থাকে তার থেকে পিওর মেটাল ইন টার্মস অফ corrosion resistance ভালো, অথবা অ্যালয় থেকেও পিওর মেটাল ভালো। কিন্তু তারপরে আমরা পিওর মেটাল ইউজ করি না, তার কারণ হচ্ছে এটা এক্সপেন্সিভ এবং সফট আর উইক। সেটা উইক। অ্যালয় ইউজ করার পিছনে কারণ হচ্ছে স্ট্রেংথ পাওয়ার জন্য অ্যালয় ইউজ করা হয়। আচ্ছা, টাইম মনে শেষ হচ্ছে। তোমাদের তো 12টায় ক্লাস, তাই না? ক্লাস কাটে 12টায়? জি স্যার। জি স্যার 12টায়। তাহলে আর নিলে হবে না, এই পর্যন্তই থাক। কালকে এখান থেকে পড়াবো, মানে এই মেটাল পিউরিফিকেশন এটা শেষ হলো না, রোল কল আছে। স্যার আপনি কি কালকে একটা এক্সট্রা ক্লাস নিতে পারবেন? মানে আমাদের কালকে আর কি দুইটা ক্লাস নাই, মানে তিনটা ক্লাস হয়, আমাদের দুইটা ক্লাসই নাই আর কি। 9টা 10টা। আমার 9টা 10টা। কালকে আমার ক্লাস হচ্ছে 11টা থেকে 12টা, তাই না? জি স্যার। তাহলে কালকে এক্সট্রা ক্লাস বলতে আমি 10:30 থেকে ক্লাস নিই, 10:30 থেকে 12টা। হ্যাঁ, অর্ধেক এক্সট্রা ক্লাস নিই, ঠিক আছে? জি স্যার। এটাই হয়ে যাবে। হ্যাঁ, পরপর দুইটা ক্লাস, মানে পরপর দুইটা ক্লাস অনেক টাফ হয়ে যায়। তো 10:30 থেকে শুরু করবো, আমি যতক্ষণ পারি। ডেফিনেটলি 12টার আগে শেষ করে দেবো, ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। আর কালকে 10:30টায় শুরু ক্লাস করবো। ওকে, 34 নম্বর লেকচার। হ্যাঁ, রোল নাম্বার 1। Yes, sir. 2, 2 কি নেই? Yes, মোহাম্মদ কালী বাছো? yes, sir. Asi, sir. Roll 2. ওকে। 3, তানভীর। 4, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 7, Yes, sir. 8, Yes, sir. 9, রুবেল মিয়া। 10, 11, Yes, sir. 12, মুতাসিম। 13, Yes sir. 14, Yes, sir. 15, Hassan Habib। 16, Yes, sir. 17, Yes, sir. 19, Yes, sir. 20, Yes, sir. 21, Yes, sir. 22, Khalid Hussain। Yes, sir. 23, 24, Sir, 22 Asi. Yes, sir. দিয়েছি, 22 দিয়েছি। 25, Yes, sir. 26, Yes, sir. 27, Yes, sir. 28, Present, sir. 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33, Yes, sir. 34, Fuad Hassan, 35, Yes, sir. 37, Yes, sir. 38, Yes, sir. 39, Yes, sir. 40, উৎসবন বাড়ি, 41, Yes sir. 42, Yes, sir. 43, Yes, sir. 44, Yes sir. 45, Yes, sir. 46, Yes sir. 47, Yes, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50. Yes, sir. Old series 12, 19, Anwarullah Siddiqui, 15, 22,
রবিন, ইয়েস স্যার। ওকে, যারা অ্যাবসেন্ট দেখলাম তাদেরকে আবার একবার কল করছি। আর রোল নম্বর 3 অ্যাবসেন্ট। রোল নম্বর 9 রুবেল মিয়া অ্যাবসেন্ট। রোল নম্বর 12, হ্যাঁ 12 প্রেজেন্ট, চ্যাটিং করেছে দেখেছি, হ্যাঁ প্রেজেন্ট। রোল নম্বর 15 হাসানুল হাবিব অ্যাবসেন্ট। এরপরে রোল নম্বর 34 চ্যাটিং করেছে, প্রেজেন্ট, হ্যাঁ 34 প্রেজেন্ট। রোল নম্বর 40 উৎসবন বাড়ি অ্যাবসেন্ট। আর 12 সিরিজের 19 অ্যাবসেন্ট। ওকে, কালকে 10:30টায় ক্লাস। থ্যাংক ইউ। জি স্যার। Record.